আচ্ছা, আমরা আহ, গত দিন নদী নৌকার অঙ্ক দেখা শুরু করছিলাম, রাইট? আচ্ছা, আমরা সিনারিও টু তে ছিলাম। আমরা সিনারিও টু তে দেখছিলাম যে আমাদের সিনারিও টু ছিল এরকম। আহ, আচ্ছা, সিনারিও ওয়ানে বলছিলাম যে আমরা সোজাসুজি পাড়ি দিচ্ছি, রাইট? মানে সোজাসুজি পাড়ি দিচ্ছি না, আমরা বলছিলাম যে আমরা সোজা রওনা দিচ্ছি। ওইটার কারণে আমরা দেখা গেছে স্রোতের কারণে ধাক্কা খেয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে ডানে সরে গেছি। আমি যদি একটু সিনারিও ওয়ানটা এখানে ছবিটা দেখাই। ছবিটা ছিল এরকম যে এই হচ্ছে একটা নদী, আর নদীতে স্রোত হচ্ছে এরকম ডান দিকে যাচ্ছে। আমাদের নৌকাটা এরকম সোজাই রওনা দিল, এদিকে সোজা রওনা দিল। অ্যাজ আ রেজাল্ট দেখা গেল যে নৌকাটা এখান থেকে একটু ডানে গিয়ে পৌঁছেছে। আমরা এটার জন্য ফর্মুলা দেখছিলাম। আমরা সিনারিও টু ও দেখছি। সিনারিও টুটা ছিল যে আমরা যদি সোজাসুজি পাড়ি দিতে চাই, আমাদের লেটস এরকম একটা নদী আছে। এখন আমরা যদি এই নদীতে ঠিক সোজাসুজি পাড়ি দিতে চাই, তখন আমরা আর কি করব? তখন আমরা বলছিলাম যে আমরা একটু বাঁকা ভাবে রওনা দিব। তো ধরো এইভাবে রওনা দিলাম, আর আমাদের নদীর স্রোত হচ্ছে সেক্ষেত্রে এদিকে কাজ করতেছে। তো এই দুইটার যে লব্ধি, সেই লব্ধিটা দেখা যায় যে তখন আহ এরকম খাড়া উপরের দিকে হয়। কিভাবে লব্ধিটা এরকম যে আমরা এখানে একটা সামান্তরিক আঁকতে পারি, রাইট? এরকম একটা সামান্তরিক আঁকতে পারি। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে লব্ধিটা হচ্ছে এই কর্ণটা, সো এই বরাবর আমাদের নৌকাটা চালিত হয়। আচ্ছা, তো এইটা আমরা দেখা স্টার্ট করছিলাম। আমরা বলছিলাম যে স্রোতের বেগ হচ্ছে ইউ, আর আমাদের নৌকার বেগ হচ্ছে লেটস সে ভি। কারো কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট মাইক অন করে জিজ্ঞেস করো, হ্যাঁ? তো তখন আমরা বলছি যে আমরা ঠিক সোজা পাড়ি দিতে চাই। তো আমরা বলছিলাম এই লব্ধি বেগটা হচ্ছে ডাব্লু, আর আমাদের নদীর যে প্রস্থ, সেই প্রস্থ হচ্ছে ডি। আমরা এখানে যেভাবে যেই কোণে রওনা দিতে হবে সেই কোণটা আমরা বের করে দেখাইছিলাম। কিভাবে বের করছিলাম যে আমাদের এই যে লব্ধি ডাব্লু, এইটা ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ করে। সো ইউ এর সাথে যদি 90 ডিগ্রি কোণ করে, আমরা লিখতে পারি tan 90 ইজ ইকুয়াল টু, যেহেতু ইউ এর সাথে কোণ, তাহলে এখানে ইউ আর উপরে হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ভি কজ আলফা। আর tan 90 এটা হচ্ছে আমরা জানি 1/0। এখান থেকে আমরা লিখতে পারি ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আর দেন এখান থেকে লেখা যায় যেহেতু ডান বাম পাশে হরটা জিরো, তাহলে ডান পাশের হরটাও জিরো হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো। আর তারপর এখান থেকে আমরা বের করছিলাম, আচ্ছা তাহলে কজ আলফা সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা বের করতে হলে আমরা করব কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা ছিল আমাদের সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে যেই কোণে রওনা দিতে হবে সেটা বের করার সূত্র। এই সূত্রটা আমরা আরেকভাবেও বের করতে পারি। সেটা হচ্ছে আমরা উপাংশ উপপাদ্য ব্যবহার করতে পারি। আমরা উপাংশ উপপাদ্য শিখছিলাম, সেটা ইউজ করে আমরা এই সেম রেজাল্টটা বের করতে পারি। কিরকম? যে আমাদের এখানে এই যে আমরা জানি উপাংশ উপপাদ্য কি বলে, কোনো একটা অক্ষ বরাবর, ধরো এটা এই দিকটা আমার এক্স অক্ষ, কোনো একটা অক্ষ বরাবর লব্ধির যে উপাংশ সেটা সমান হবে ওই সব ভেক্টর গুলার ওই অক্ষ বরাবর উপাংশ। তো এখানে আমাদের লব্ধিটা হচ্ছে ডাব্লু, সো আমরা লিখতে পারি ডাব্লুর এক্স উপাংশ সমান হবে ইউ এর এক্স উপাংশ প্লাস ভি এর এক্স উপাংশ। উপাংশ উপপাদ্য। এখন আমাদের লব্ধি যে ডাব্লু, তার এক্স উপাংশ কত বলতো? তার ডাব্লু কজ 90, তাই না? ডাব্লু কজ 90, সে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে। আচ্ছা, ইউ এর এক্স উপাংশ কত হবে? ইউ কজ 0 ডিগ্রি। মানে ইউ পুরাটাই এক্স অক্ষের দিকে আছে, তাহলে তার উপাংশ আসলে ইউ ইটসেলফ। আর ভি এর এক্স উপাংশ কত হবে? ভি এক্স অক্ষের সাথে কত, ভি এক্স অক্ষের সাথে কত কোণ করে দেখো তো? আলফা। তাহলে ভি কজ আলফা। বুঝতে পারছি সবাই? এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই ডাব্লু কজ 90 মান কত? জিরো।
আর ইউ কস জিরো কত, ইউ আর ভি কস আলফা। দেখো আমরা সেম রেজাল্টটা পাইলাম যে ইউ প্লাস ভি কস আলফা সমান হচ্ছে 0। এটা আমরা তাহলে উপাংশ উপপাদ্য থেকেও বের করতে পারি। আরেকটা অল্টারনেটস ওয়েতে এটাকে ইনটুইটিভলি বের করা যায় যে আমাদের নৌকাটা আলটিমেটলি সোজা যাচ্ছে। আলটিমেটলি সোজা যাচ্ছে এই কথাটার মানে কি, যে এখানে কোনো আনুভূমিক বেগ নাই, মানে আলটিমেটলি এক্স অক্ষের দিকে কোনো ধরনের বেগ ওর নাই। যদি থাকতো তাহলে তো একটু ডানে বা বামে যেত, বাট যেহেতু ঠিক সোজা যাচ্ছে তার মানে দুই পাশের বেগ সমান সমান হয়ে কাটাকাটি গেছে। সো ডান দিকে বেগ আছে ইউ, আর বাম দিকে বেগ আছে যে ভি এর যে উপাংশটা সেটা। তো এই ভি এর উপাংশ আমরা কিভাবে বের করতে পারি, দেখো এই যে ভি এর এই দিকে উপাংশ, ভি এর লেটস সে, তো এই কালার দিয়ে করি, ভি এর এই দিকে উপাংশ সেটা যদি ইউ এর সমান হয় তখনই দেখা যাবে যে এই লালটা আর এই হলুদটা কাটাকাটি যাবে, আলটিমেটলি নৌকাটা শুধু সোজা সামনের দিকে আগাবে। সো এখন ভি এর এই দিকে উপাংশ কত, সেটা হচ্ছে এই পুরা কোণটা হচ্ছে আলফা, তাহলে এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা বা 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে ভি এর এই দিকে উপাংশ হবে ভি কজ পাই মাইনাস আলফা, রাইট? এই লাল কালারের যে ভেক্টরটা আঁকছি এটা হবে ভি কস পাই মাইনাস আলফা। এখন এইটার মান কার সমান হতে হবে, যদি সোজা যেতে হয় ইউ এর সমান। তখনই আমরা দেখব যে এই বাম পাশের বেগ আর ডান পাশের বেগ কাটাকাটি গেছে, আলটিমেটলি নৌকাটার একমাত্র বেগ রয়ে গেছে সোজাসুজি। সো এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে তাহলে ভি কস পাই মাইনাস আলফার মান সোজা মানে সমান হতে হবে ইউ এর। এখন ভি কস পাই মাইনাস আলফা এটা কিন্তু মাইনাস কজ আলফা, তার মানে মাইনাস ভি কজ আলফা সমান হচ্ছে ইউ, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা হচ্ছে 0। সবাই কি তিনটা ভাবে এই জিনিসটা বের করা বুঝতে পারছি? মানে একই জিনিসকে আমরা বিভিন্ন ভাবে চিন্তা করছি। একবার দেখাইছি লব্ধির সাথে কোণ দিয়ে, আর একবার দেখাইছি উপাংশ উপপাদ্য দিয়ে, আর একবার দেখাইছি দুই পাশের আনুভূমিক উপাংশগুলো কাটাকাটি যায়, অ্যাজ এ রেজাল্ট শুধু লম্ব মানে ওয়াই অক্ষের দিকে বেগ থাকে, এটা দিয়ে। সবাই কি বুঝছো? জোনায়েদ, তারপর লাবিবা, আবির, বুঝতে পারছো সবাই? আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এখানে? ওকে, ঠিক আছে। এখন আমরা এই সিনারিও 2 থেকে আরো কিছু জিনিস বের করতে চাই। আমরা বের করলাম কত কোণে রওনা দিতে হবে, সেই উত্তরটা পেয়ে গেছি যে আমরা যদি এইভাবে একটা কোণে রওনা দিই তাহলেই ওই পারে পৌঁছাবো। কিন্তু এখানে একটা শর্ত আছে যে সবসময় কি সোজা পাড়ি দেওয়া সম্ভব? আসলে না। এখানে আমরা একটা জিনিস দাঁড়াও, একটু একটু ওয়েট, দাঁড়াও, আমার একটা কল আসছে। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা সবসময় কি সোজা পাড়ি দিতে পারবো না। এখানে এটা বোঝা যায় যে কখন সোজা আসলে পাড়ি দেওয়া সম্ভব না কোনোভাবেই, যত ব্যাকা কোণেই যাই সম্ভব না। কিভাবে দেখো, এই যে কজ আলফার মান মাইনাস ইউ বাই ভি আসছে, এই মাইনাস ইউ বাই ভি এটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি নাকি নেগেটিভ কোয়ান্টিটি? একটা নেগেটিভ কোয়ান্টিটি, তাই না? এখন আমরা জানি কজ আলফার মান অ্যাটলিস্ট কত হয়, -1। তাহলে আমাদের এইখানে যে কজ আলফা আছে মাইনাস ইউ বাই ভি, এইটার মানও তাহলে সর্বনিম্ন হতে পারে -1। এখন উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ দাও তাহলে বাম পাশে পাবা 1, ডান পাশে পাবা ইউ বাই ভি, আর এই অসমতার চিহ্নটা উল্টায় যাবে। তাহলে এখান থেকে পাওয়া যায় ভি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ইউ। তার মানে নদীর বেগ যদি স্রোতের বেগ থেকে বেশি হয় তখনই শুধুমাত্র সোজাসুজি অপর পারে এভাবে বাঁকা কোণে রওনা দিয়ে পৌঁছানো সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে স্রোতের বেগ বেশি, নৌকার বেগ কম, তাহলে কোনোভাবেই বাঁকা রওনা দিয়েও লাভ নাই, আমি সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবো না, কারণ কজ আলফার মান তো -1 থেকে ছোট হবে না। সবাই কি বুঝছি? তাহলে এই সিনারিও 2 তে আমাদের শর্ত, মানে আমরা অঙ্ক করার সময় খেয়াল রাখবো যে ভি এর মান ইউ এর থেকে বড় কিনা। ধরো স্রোতের মান 3, ভি এর মান 5, তখন ঠিক আছে। কিন্তু দেখা গেল স্রোতের মান 10 আর ভি এর মান 6, তখন লাভ হবে না কোনোভাবেই, তখন সোজাসুজি অপর পারে পৌঁছানো যাবে না। তুমি যদি এইভাবে করো দেখবা আলফার মান ক্যালকুলেটরে ম্যাথিডট দেখাচ্ছে।
মানে বের করা যাচ্ছে না। ওকে, আচ্ছা এখন সিনারিও 2 তে আমরা আরো কিছু জিনিস বের করি। আচ্ছা বলো তো সিনারিও 2 তে পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কত? এনিওয়ান? 0। ও তো সোজাসুজি অপর পারে গেছে, তাহলে ডানে বামে একটু সরে নেই। আচ্ছা এবার আমরা বের করি যে লব্ধি বেগ, আমাদের নৌকার লব্ধি বেগ কত? লব্ধি বেগ ডাব্লু সমান কত? খুব সহজেই বের করা যায়, বিভিন্ন ভাবে বের করা যায়। আমরা ডিরেক্ট লব্ধির সূত্র ইউজ করতে পারি। লব্ধির সূত্র ছিল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, তাদের মধ্যে কোণের কস, সো কস আলফা। এখন এখান থেকে তাহলে লিখতে পারি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, আর আমরা অলরেডি কজ আলফার মান বের করে রাখছি। কজ আলফা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, তো এখানে বসাই দিই মাইনাস ইউ বাই ভি। তাহলে এখান থেকে আসে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই ভি দিয়ে একটা ভি কেটে দিলাম, তাহলে মাইনাস 2u স্কোয়ার। আর এখান থেকে তাহলে সিম্পলিফাই করে লেখা যায় ভি স্কোয়ার থাকলো, আর ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি বেগ। ঠিক আছে, আমি লব্ধির সূত্র দিয়ে দেখাইলাম। আরেকটা সহজ উপায় বের করা যায়, এখানে ছবিতে দেখাই যাচ্ছে যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এই বাহুটা হচ্ছে ডাব্লিউ, অতিভুজটা হচ্ছে ভি এর সমান, কারণ এই বাহুটাও ভি, এটা সমান্তরাল, এটা ভি, আর ভূমিটা হচ্ছে ইউ। আমরা যদি পিথাগোরাস এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে ভি স্কোয়ার সমান লেখা যায় ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো দেখা যাচ্ছে যে দুইভাবেই আমরা সেম উত্তর পেলাম। ঠিক আছে, দুইভাবেই আমরা সেম উত্তর পাচ্ছি। আরেকভাবে ডাব্লিউ কে লেখা যায়, মানে আরেকটা অল্টারনেট ওয়ে অফ থিঙ্কিং, যে ডাব্লিউ কে আরেকভাবে লিখতে পারি কিরকম। আচ্ছা দেখো তো, ডাব্লিউ গঠন করার ক্ষেত্রে ইউ কি কোনো ভূমিকা রাখছে? মানে ইউ কি ডাব্লিউ কে কোনো অংশ দিছে বলতো? না, কারণ ইউ এর ওই অংশটা তো এই ভি এর আনুভূমিক অংশটা দিয়ে কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, কাটাকাটি গেছে। তাহলে ডাব্লিউ আসলে কে বলতো? মানে ভি পুরাটা নাকি ভি এর একটা অংশ? হ্যাঁ, ভি এর যে আনুভূমিক উপাংশ, মানে এই দিকে যে উপাংশটা, যে ভি কস পাই মাইনাস আলফা, এটা তো ইউ এর সমান হয়ে ইউ কে কি করে ফেলছে, নালিফাই করে ফেলছে, কেটে ফেলছে। তাহলে ডাব্লু হচ্ছে ভি এর উলম্ব উপাংশটাই একমাত্র, মানে এই এখানে যে দুইটা বেগ ছিল ইউ আর ভি, ভি এর আনুভূমিক উপাংশটা ইউ কে কেটে ফেলছে। তাহলে এখন শুধু বাকি আছে কে? ভি এর উলম্ব উপাংশ। সেটা কত হবে? এই কোণটা হচ্ছে, এই যে এই কোণটুক, এই কোণটা কত? এইটুক হচ্ছে আমার 90, আর পুরোটা হচ্ছে আলফা, তাহলে এইটুক হচ্ছে আমার আলফা মাইনাস 90। তাহলে ভি কজ আলফা মাইনাস 90, এইটা হচ্ছে ভি এর উপাংশ, এবং এইটাই হচ্ছে ডাব্লিউ, কারণ আর তো কেউ বাকি নেই। তার মানে ভি এর এই অংশটাই হচ্ছে ডাব্লিউর সমান। যারা বুঝি নাই আবার একটু দেখাই, দেখো এই যে ভি এর একটা উপাংশ ছিল এদিকে, একটা উপাংশ ছিল এইদিকে আনুভূমিক বরাবর, সেইটা ইউ এর সাথে মারামারি করে দুইজন নালিফাই হয়ে গেছে। ভি এর আরেকটা উপাংশ আছে এই লম্ব বরাবর, এবং সেটা কত হবে সেটা আমরা এইভাবে বের করতে পারি। এখানে কজ আলফা মাইনাস 90 দিয়ে লিখছি, এটা না লিখে আরেকভাবে লেখা যায় যে এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা, তাহলে এই দিকে উপাংশ ভি কস পাই মাইনাস আলফা, তাহলে উলম্ব দিকে উপাংশ ভি সাইন পাই মাইনাস আলফা, এইভাবে লেখা যায় ভি সাইন পাই মাইনাস আলফা। এইটা সমানই হবে তার মানে ডাব্লিউ, কারণ এই অংশটা তো কাটাকাটি চলে গেছে, তাহলে শুধু একমাত্র বাকি পড়ে আছে কে? ভি সাইন পাই মাইনাস আলফা, সেই তার মানে ডাব্লিউ। আমরা লিখতে পারি ভি সাইন পাই মাইনাস আলফা। আচ্ছা পাই না লিখে 180 লিখি, মানে কারণ এইটা ডিগ্রিতে লিখছি, 180 মাইনাস আলফা, এটা সমানই হচ্ছে ডাব্লিউ। আর ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, এটাকে কিন্তু ভি সাইন আলফা লেখা যায়। তাহলে দেখো ডাব্লুর আরেকটা পরিচয় কি, ডাব্লু হচ্ছে আসলে জাস্ট নৌকার উলম্ব উপাংশটা, ডাব্লু হচ্ছে জাস্ট ভি সাইন আলফা। ডাব্লু কে আমরা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখতে পারি, আবার ডাব্লু কে আমরা ভি সাইন আলফাও লিখতে পারি। সবাইকে বুঝছি?
যে লব্ধি বেগটা হচ্ছে জাস্ট ভি সাইন আলফা। আচ্ছা, এবার উপাংশ উপপাদ্য দিয়েও এটা প্রমাণ করতে পারি। এটা আরেকটা অ্যাঙ্গেল চিন্তা করার। সো উপাংশ উপপাদ্য দিয়ে দেখলে যে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ সমান হবে স্রোতের ওয়াই অক্ষ বরাবর উপাংশ প্লাস নৌকার বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো এখন ডাব্লুর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত বলতো? এই যে ডাব্লু যে বেগটা আছে এটার ওয়াই উপাংশ কত? ডাব্লু ইটসেলফ, কারণ ও নিজেই ওয়াই অক্ষের দিকে আছে। আর ইউ এর ওয়াই উপাংশ কত? ইউ সাইন 0। আর ভি এরটা কত? ভি এক্স অক্ষের সাথে কত কোণ করে? আলফা। তাহলে ভি এর ওয়াই উপাংশ হবে ভি সাইন আলফা। আমরা জানি ওয়াই উপাংশ হচ্ছে কজের জায়গায় সাইন বসে। বুঝছি? কেউ কিছু বলতে চাইছো? ওকে, সো এখান থেকে আমরা তাহলে পাই, দেখো যে ডাব্লু ইজ ইকুয়াল টু ইউ সাইন 0 তো 0, এখান থেকে আমরা পাই ডাব্লু সমান বি সাইন আলফা। ঠিক আছে, ডাব্লু সমান বি সাইন। আচ্ছা, ভি সাইন আলফা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা কি সেম জিনিস? অবশ্যই সেম। কিভাবে? দেখো, আমরা এখান থেকে লিখলাম যে ডাব্লু সমান ভি সাইন আলফা। এখন আলফা কোনটা কে দেখো, আলফা কোনটা হচ্ছে, আমি যদি বলি এটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটুককে বললাম থিটা, তাহলে আলফা হচ্ছে 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা লেখা যায়। আমার থিটা হচ্ছে এই যে এতটুক, এই এতটুক হচ্ছে থিটা, আর এইটুক হচ্ছে 90, তাহলে টোটাল কোনটা হচ্ছে 90 প্লাস থিটা, ওইটাই হচ্ছে আলফা। এখন সাইন 90 প্লাস থিটাকে কি লেখা যায় বলো? সাইন 90 প্লাস থিটাকে লেখা যায় কস থিটা, রাইট? কস থিটা। এখন কস থিটার মান কত? আমাদের এখানে এই কোণটাকে যদি আমি থিটা ডাকি তাহলে অবশ্যই এই কোণটাকেও থিটা ডাকতে হবে, একান্তর কোণ। এখন এই কোণের কজ মানে কি? কস থিটা মানে কি দেখো, এই কোণের কজ মানে হচ্ছে ডাব্লু বাই মানে ভূমি বাই অতিভুজ। সো আচ্ছা না, এইভাবে করলে ডাব্লু সমান ডাব্লু আসবে, আমি রুটের ওইটা দেখাইতে চাচ্ছিলাম। সো ওইভাবে দেখাইতে চাইলে এখান থেকে এটাকে দেখলাম ডাব্লু সমান বি সাইন আলফা, আর হ্যাঁ এটা গেল, তাহলে বি কস থিটা, আর এখান থেকে বি কস থিটা সমান আবার ডাব্লু। আচ্ছা থাক, এটা দেখানোর দরকার নেই। ঠিক আছে, সো আমরা আসলে বুঝতে পারলাম যে ডাব্লু কে দুই ভাবে লেখা যায়। আমরা মনে রাখবো, একটা হচ্ছে ভি সাইন আলফা, অথবা আরেকটা হচ্ছে ছবি থেকে দেখে পিথাগোরাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সবাই বুঝছো কিনা একটু চ্যাট বক্সে রেসপন্ড করো, ঠিক আছে? কারণ বেশিরভাগই কিন্তু কোনো ধরনের কথা বলতেছে না ক্লাসে। আদৌ ক্লাস করতেছো কিনা আমার একটু বোঝা দরকার। ঠিক আছে, ওকে। আমরা তাহলে বুঝলাম লব্ধি বেগ কত হবে, সেটা কিভাবে বের করা যায় আমরা দেখলাম। আচ্ছা, এবার আরো অন্যান্য জিনিসে আসি। সো এবার আমরা বের করব যে এই নদীটা পাড়ি দিতে সময় লাগছে কত। এই যে নদীটা যার প্রস্থ হচ্ছে ডি, এটা পাড়ি দিতে কত সময় লাগতেছে? কোনটা? না, আমরা এগুলো মুখস্থ রাখবো না, আমরা জাস্ট আইডিয়া গুলো এক্সপ্লোর করতেছি। আমরা কিন্তু এগুলো একটাও সূত্র আকারে মুখস্থ রাখবো না, এখানে কোনোটা কিন্তু আমার সূত্র না, ঠিক আছে? আহ মানে প্রত্যেকটা আমাদের যখন কোনো একটা অঙ্ক দিবে আমরা এইভাবেই করব, প্রসেসটা দেখাই দিচ্ছি। বুঝতে পারলাম? আচ্ছা, সো এখন আমরা বের করতে চাই যে এই নৌকাটা যদি এদিকে ভি বেগে রওনা দেয় সোজাসুজি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে, আর তার কোণ হচ্ছে আলফা,
এই কোণটা হচ্ছে আলফা, আর বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ হচ্ছে ইউ। আমরা অলরেডি বের করছি যে তার লব্ধি বেগ কত, ডাব্লিউ সমান কত। তাহলে এই নদীটা পাড়ি দিতে সময় লাগবে কত? এটা হচ্ছে সে এই দিকে সোজাসুজি যাবে, কত রাস্তা পাড়ি দিবে এই নদীর প্রস্থ সমান, আর কত বেগে পাড়ি দিবে ডাব্লিউ। তো এখান থেকে আমরা লিখতে পারি ডি ডিভাইডেড বাই ডাব্লিউ সমান আবার লেখা যায় রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আবার লেখা যায় যে রুট ওভার ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, এই হচ্ছে সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমাদের সূত্রগুলো। আমরা এইগুলার সূত্র আকারে মুখস্থ রাখার জন্য পড়তেছি না, মেইনলি প্রসেস গুলো বুঝতেছি যাতে পরীক্ষার সময় একটা অঙ্ক দিলে আমরা সেম ভাবে ভ্যালু বসায় অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এবার এই যে সোজাসুজি পাড়ি দেওয়ার যে কেসটা সিনারিও 2, এটাকে আরেকভাবে বলা হয় যে সোজাসুজি পাড়ি দেওয়া মানে কি, আমার নৌকাটা তাহলে সর্বনিম্ন পথে পাড়ি দিছে না, মানে ও এইখান থেকে জাস্ট এইখানে গেছে, এর থেকে শর্টেস্ট রাস্তায় কি ওই পারে যাওয়া সম্ভব না। তো সোজাসুজি পাড়ি দেওয়া মানে শর্টেস্ট পাথে পাড়ি দেওয়া, মানে সর্বনিম্ন দূরত্বে পাড়ি দেওয়া, শর্টেস্ট পাথে নদী পাড়ি দেওয়া। সোজাসুজি পাড়ি দেওয়া মানে হচ্ছে শর্টেস্ট পাথে নদী পাড়ি দেওয়া। আচ্ছা, এখন আমরা ধরো শর্টেস্ট পাথে নদী পাড়ি না দিয়ে আমরা হচ্ছে শর্টেস্ট সময়ে নদী পাড়ি দিতে চাই। অনেকের কাছে মনে হতে পারে যে শর্টেস্ট পাথটাই মনে হয় শর্টেস্ট সময়, মানে আমি যদি কম দূরত্ব পাড়ি দিয়ে যেতে পারি তাহলেই মনে হয় আমার মানে সময়ও সবচেয়ে কম লাগবে। বাট আসলে এখানে এমন না। আমরা দেখব যে আমরা শর্টেস্ট পাথে নদী পাড়ি না দিয়ে যদি একটু অন্যভাবে পাড়ি দিই তাহলে হয়তো আমি সোজাসুজি অপর পারে পৌঁছাবো না, কিন্তু আমার সময় আরো কম লাগবে। তো সেই কেসটাই হচ্ছে আমাদের সিনারিও 1 যেটা ছিল। আমরা সিনারিও 1-এ দেখছিলাম যে ঠিক সোজা রওনা দিলে একটু বাঁকা ভাবে পৌঁছায়, কিন্তু ওই ক্ষেত্রে আসলে সময় লাগে সবচেয়ে কম। কেন? আমরা সেটা একটু বোঝার ট্রাই করি যে কেন সিনারিও 1টাই শর্টেস্ট টাইমের কেস। আমরা আবার একটু সিনারিও 1-এ ব্যাক করতেছি। সিনারিও 1-এ না, এটাকে আমরা বলি সিনারিও 3, মানে একটা জেনেরিক কেস। ধরো আমি জানি না যে কোন দিকে পাড়ি দিলে সময় লাগবে কম। ঠিক আছে, ধরো আমার নৌকায় এমন একজন লোক উঠলো, সে বললো যে আমার ঠিক ওই পারে যাওয়ার, মানে সোজা ওই পারে যাইতে হবে না, জাস্ট ওই পারে পৌঁছাইলেই হবে, বাট আমার একটা ইমার্জেন্সি আছে, আমি দ্রুত ওই পারে যেতে চাই, ওই পারে গেলেই হবে, সোজা যেতে হবে না। আমি দেখছি যে সোজা গেলে তখন সময় লাগে হচ্ছে এইটা, এই ডি বাই এটা বা ডি বাই ডাব্লিউ, আর তখন ঠিক সোজা অপর পারে যাওয়া যায়, বাঁকা করে রওনা দিতে হয়। বাট এখন আমি জানতে চাই কিভাবে রওনা দিলে আমি সবচেয়ে কম সময়ে নদীটা পাড়ি দিতে পারবো, শর্টেস্ট টাইমে নদীটা পাড়ি দিতে পারবো। তো সেটা কি করব, দেখো আমরা ধরে নিলাম যে লেটস সে আমার নৌকাটা আমি র্যান্ডম ডিরেকশনে চালাবো, মানে আমি জানি না কোন দিকে যেতে হবে, আমি আরবিট্রারিলি কোন একটা ডিরেকশন ধরে নিলাম যে এই দিকে আমার নৌকাটা চালাবো, চালাইলে বোধহয় আমি সোজা অপর, মানে সোজা না, সবচেয়ে কম সময়ে ওই পারে পৌঁছাইতে পারবো। এটা হচ্ছে আমার নদীর, সরি, এটা হচ্ছে আমার নৌকার বেগের দিক। আমি ডিসাইড করলাম আমি এই দিকে রওনা দিব। আচ্ছা, আর স্রোত আমাকে ঠেলতেছে এই দিকে, স্রোতের বেগ হচ্ছে ইউ, আমার বেগ হচ্ছে ভি। আর আমি ধরে নিলাম আমি যে কোণে রওনা দিছি স্রোতের সাথে সেই কোণটা হচ্ছে আলফা, আমি যে কোণে রওনা দিছি সেই কোণটা হচ্ছে আলফা। এখন আমি এইভাবে যদি রওনা দিই আমি কোথায় গিয়ে পৌঁছাবো বলতো, কোন দিক বরাবর যাব? মানে কোন বরাবর? ইউ আর ভি এর লব্ধি বরাবর যাব, তাই না? মানে এই যে দুইটা বেগ ইউ আর ভি, তাদের লব্ধি বরাবর যাব। তাদের লব্ধি বের করব কিভাবে? আমাদের এখানে তাহলে একটা সামান্তরিক আঁকতে হবে, রাইট? সো এখানে আমরা একটা সামান্তরিক ড্র করি। এখানে আমরা এরকম একটা সামান্তরিক রাফলি ড্র করি। আচ্ছা, এখন সামান্তরিকটা ড্র করলাম, ঠিক আছে। সো আমাদের এই নৌকাটা কিন্তু তাহলে যাবে এই সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হবে ওর লব্ধি বেগ,
এটা হবে ওর লব্ধি বেগ, এবং এই বরাবর কিন্তু ও মুভ করা স্টার্ট করবে। তো এখন আমরা তাহলে বুঝতে চাই যে ও ওই পারে কোথায় পৌঁছাবে, কতটুক সময় লাগবে, লব্ধি বেগ কত হবে সেটা। মানে সিনারিও 3টা হচ্ছে যে কিছু চিন্তা না করে রওনা দিলাম, মানে উড়াধুরা একটা অ্যাঙ্গেলে রওনা দিলাম, আলফা অ্যাঙ্গেলে রওনা দিলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি ঘটে? তো চিন্তা করো যে নৌকাটা তাহলে এই লব্ধি বরাবর যাবে, তার মানে নৌকাটা যাবে হচ্ছে এদিকে, এইখানে গিয়ে এই জায়গায় পৌঁছাবে। তো আমরা ধরলাম এই যে নৌকাটা যতটুকু ডানে যায়, নৌকাটা যতটুকু ডানে যায় সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর যতটুকু উপরে উঠে সেটা হচ্ছে এই নদীর প্রস্থ ডি, নদীর প্রস্থ ডি। এখন আমরা বের করতে চাই যে ওই পারে যেতে সময় লাগবে কত, তারপর কতটুকু ডানে সরে যাবে, লব্ধি বেগ কত, ইটসেট্রা। আচ্ছা, চিন্তা করো যে ওই পারে যেতে, মানে এখান থেকে যে এই পাশে গেছে, ওয়াই অক্ষে সরণ হয়েছে কত বলতো? বলতো এখান থেকে যে এদিকে গেছে কতটুকু সরণ হয়েছে ওদিকে? ডি পরিমাণ। আচ্ছা, আর ওকে ওয়াই অক্ষে সরানোর জন্য দায়ী কে? ইউ কি ওকে ওয়াই অক্ষে সরাইতে পারছে? পারে নাই। ইউ কিন্তু একটু ওকে ওয়াই অক্ষে সরায় নাই, ইউ কি করছে? ওকে ডানে ঠেলছে। তাহলে ওকে উপরের দিকে উঠাইছে মেইনলি কে বলতো? হ্যাঁ, ভি এর কোন উপাংশটা? এই ভি এর উলম্ব উপাংশটা। সেটা কত হবে? ভি সাইন আলফা। তার মানে সে ডি দূরত্ব পাড়ি দিছে এই ভি সাইন আলফা বেগে, এবং তার সময় লাগছে লেটসে টি। সো এখান থেকে আমরা বলতে পারি তাহলে তার ওই পারে যেতে সময় লাগবে সে আবারও আগের মতো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা, আর কতটুক ডানে সরে গেল তাহলে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে ডান দিকে। আচ্ছা, ওকে ডান দিকে ঠেলছে কে? হ্যাঁ, শুধু ইউ না কিন্তু, ইউ এর সাথে এই যে সে নিজে যে ওদিকে বাঁকা করে রওনা দিছিল, এই ভি এর একটা উপাংশ আছে না এইদিকে, সেটা কত? ভি কজ আলফা। তাহলে ইউ আর ভি কজ আলফা সম্মিলিত ভাবে ওকে ডান দিকে নিয়ে গেছে। সো ডান দিকে এক্স পরিমাণ সরছে, বেগ ছিল ইউ প্লাস ভি কজ আলফা। আর কত সময় ধরে? টি সময় ধরে। সো টি আবার আমরা জানি যে টি হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, সো কতটুকু ডানে গেল সেটা পেয়ে গেলাম, আর কতটুকু উপরে গেছে সেটা তো জানি, ডি। তাহলে ওর ক্রস করা মোট দূরত্ব এস কত? বলো, ওর ক্রস করা মোট দূরত্ব এস কত? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, মোট দূরত্বটা আরেকভাবে বের করতে পারতাম, যে আমি জানি ও এই দিকে গেছে ডাব্লিউ বেগে, সেই বেগের সাথে যদি টি গুণ দেই তাহলে আমরা মোট দূরত্ব পেয়ে যাব। আর ডাব্লিউ কিভাবে পাবো? ডাব্লিউ বের করা সহজ, ডাব্লিউ হচ্ছে রুট ওভার ইউ আর ভি এর মধ্যে লব্ধি, সো ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউভি কজ আলফা। ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউভি কজ আলফা। এটা হচ্ছে, এটার রুট হচ্ছে ডাব্লিউ। সো এই ডাব্লিউর সাথে টি গুণ দিলে আমরা ওই এস পেতে পারি। ঠিক আছে, একই জিনিস আমরা দুই ভাবে বের করতে পারি, এক হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে, অথবা আমরা ডাব্লিউ ইন্টু টি করেও বের করতে পারি। ওকে, আই হোপ সবাই এটা বুঝতে পারছে। আর আরেকটা জিনিস বের করা যায় যে এই ডাব্লুটা স্রোতের সাথে কত কোণ, মানে সে আলটিমেটলি স্রোতের সাথে কত কোণে যাবে, তো সেটা হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা ইউ এর সাথে কোণ নিছি তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, সো এই হচ্ছে আমাদের সিনারিও 3। এখন চিন্তা করো, সিনারিও 3 হচ্ছে একটা জেনেরিক সিনারিও, মানে যে কোনো ক্ষেত্রে এই সূত্রগুলা খাটবে। আমি ঠিক সোজা পাড়ি দিলে তখন জাস্ট থিটার মানটা হবে 90 ডিগ্রি, এবং এক্স এর মান হবে 0, রাইট? এক্স এর মান হবে 0, আর ডি এর মান তখন ওই অনুযায়ী একটা আলফা পাবো, ডি এর টি এর মান তখন এখান থেকে পাওয়া যাবে। আবার এস এর মান তখন জাস্ট ডি এর সমান হবে, কারণ এক্স তো 0।
ডাব্লু তখন জাস্ট রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে। সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে এই সূত্রগুলাই খাটবে, জাস্ট পরিবর্তন হবে কি থিটা সমান 0, এক্স সমান 0, এই পরিবর্তনগুলো আসবে। আচ্ছা, তার মানে এইটা একটা জেনারিক কেস, এটা সব সময়ের জন্য ট্রু। এখন চিন্তা করো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এমন একটা আলফা বের করা যেই ফোনে রওনা দিলে সবচেয়ে তাড়াতাড়ি ওই পারে পৌঁছানো যাবে। তার মানে আমরা বের করতে চাই কি টি এর মিনিমাম মান। সো টি মিনিমাম হবে কখন? যখন আমাদের এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটার উপরের ডি কে তো আমি পরিবর্তন করতে পারবো না। নদী পাড়ি দেওয়ার সময় আমি তো আর নদীর প্রস্থ কমায় ফেলতে পারবো না। তারপর আমার নৌকার সর্বোচ্চ বেগই ভি, নৌকার ইঞ্জিন দিতেই পারে ভি বেগ, এর থেকে বেগ পরিবর্তন করা সম্ভব না আমার। তাহলে এই টি মিনিমাম হবে কখন, সর্বনিম্ন হবে কখন? যখন সাইন আলফার মান কি হবে সর্বোচ্চ, তাই না? তো সাইন আলফার সর্বোচ্চ কখন হয়? সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। আর সেটা কখন হবে? 90 ডিগ্রি। তার মানে নৌকাটা যদি ঠিক সোজা পাড়ি দেয়, সরি সোজা রওনা দেয়, তখনই সময় কম লাগবে এবং সেই ক্ষেত্রে সেই সময়টা হবে ডি বাই ভি। আমি তোমাদেরকে গত দিন দেখাইছিলাম যে সিনারিও 1-এ টাইম লাগছিল ডি বাই ভি, এবং এটাই কিন্তু সর্বনিম্ন সময়। সো আমরা মাথায় রাখবো সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে বাঁকাভাবে রওনা দিব, আর সর্বনিম্ন সময়ে পাড়ি দেওয়ার জন্য ঠিক সোজাভাবে রওনা দিব। পৌঁছাবো বাঁকাভাবে, কিন্তু সময় লাগবে সবচেয়ে কম। বুঝতে পারছি? ওকে, সো নদী নৌকার কেসগুলো আমরা বুঝে ফেললাম। আচ্ছা, এখন আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে আসি, তাহলেই বুঝবো যে কিভাবে এগুলো ইউজ করতে হবে। একটু ওয়েট করো, আমি ম্যাথ নিয়ে আসি। এই নদী নৌকা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে সৃজনশীলে, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। আমি প্রথম অঙ্কটা দেখাই, আমি ওয়ার্কশিট থেকেই অঙ্ক দেখাবো। তো প্রথম যে অঙ্কটা দেখবো, ওকে দাঁড়া। আচ্ছা, তো আমি কোশ্চেনটা এখানে লিখি। তো একটা এরকম একটা নদী আছে, এই নদীতে একজন সাঁতারু, সে হচ্ছে সাঁতার কাটতে চাচ্ছে, এই পার থেকে ওই পারে যেতে চায়। এখন বলছে এই নদীটার প্রস্থ হচ্ছে 100 মিটার, নদীটার প্রস্থ হচ্ছে 100 মিটার। তো বলছে এই সাঁতারু এইখান থেকে সোজা ওই পারে যায় যখন কোনো স্রোত নাই, মানে এখন স্রোতহীন, ঠিক আছে, কোনো কারেন্ট নাই। সো যখন স্রোত থাকে না তখন সে সোজা ওই পারে চলে যায় 4 মিনিটে, ঠিক আছে। স্রোত যখন নাই তার মাত্র 4 মিনিট সময় লাগে। এখন এই সেম নদীটাই যখন দেখা যায় যে স্রোত থাকে, যখন দেখা যায় যে স্রোত আছে, একটা বেগে স্রোত যাচ্ছে, তখন দেখা যায় যে সে এই পার থেকে যদি সোজা অপর পারে পৌঁছাইতে চায়, তার সময় লাগে 5 মিনিট। কারণ কি? কারণ এবার সে বাঁকা করে রওনা দিচ্ছে, এই কারণে তার সময় লাগছে বেশি। সে পৌঁছাইছে সোজাসুজি, বাট তার সময় লাগছে বেশি। তো কোশ্চেন হচ্ছে যে তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? আবার বলি, কোশ্চেনটা বলছে যে যখন একটা নদীতে স্রোত থাকে না, তখন একজন সাঁতারুর অপর পারে পৌঁছাইতে 4 মিনিট সময় লাগে, সোজা অপর পারে পৌঁছাইতে 100 মিটার দীর্ঘ একটা নদী। আর যখন স্রোত থাকে তখন তার সময় লাগে 5 মিনিট সাঁতার কেটে ওই পারে পৌঁছাইতে। তো কোশ্চেন হচ্ছে যে তাহলে স্রোতের বেগ কত? সবাই এটা একটু ট্রাই করি।
আচ্ছা, এখনো কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না, সবাই একটু ট্রাই করো। আচ্ছা, আমি অঙ্কটা করে দিই, তোমরা প্রবাবলি পারতেছো না, তো দেখো। স্রোতহীন নদীতে তার স্রোতহীন নদীতে তার হচ্ছে 100 মিটার পাড়ি দিতে 4 মিনিট সময় লাগে, তার মানে এইটাই তার প্রকৃত বেগ, তাই না? স্রোতহীন নদীতে সে তো তার প্রকৃত বেগ অ্যাপ্লাই করেই গেছে। সো তার প্রকৃত বেগ ভি ইজ ইকুয়াল টু হবে 100/4, দ্যাট ইজ 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে সাঁতারুর প্রকৃত বেগ। এখন যখন স্রোত ছিল তখন সোজা পাড়ি দিতে তার 5 মিনিট সময় লাগছে, তখনও কিন্তু সে 25 মিটার পার মিনিট বেগেই রওনা দিছে, কিন্তু এবার সে বাঁকা ভাবে রওনা দিছে। আর এবার এখানে স্রোত ছিল, এই স্রোতের কারণে বাঁকা ভাবে রওনা দেওয়া। তো আমরা ধরলাম সেই স্রোতের বেগ ছিল ইউ। ঠিক আছে, স্রোতের বেগ ছিল ইউ। এখন তাহলে আমরা এই যে এবার তার ওই পারে যেতে 5 মিনিট সময় লাগছে, তার মানে এবার তার লব্ধি বেগ কত ছিল বলতো? তার যদি ওইদিকে যেতে 5 মিনিট সময় লেগে থাকে, তাহলে হ্যাঁ, লব্ধি কত ছিল? হ্যাঁ, 20 মিটার পার মিনিট, যেহেতু তার 5 মিনিট লাগছে আর টোটাল দূরত্বটা হচ্ছে 100 মিটার, তাহলে আমরা বলতে পারি যে তার বেগ ছিল, মানে তার লব্ধি বেগ ওইদিকে ছিল 20 মিটার পার মিনিট। তাহলে ইউ এর মান কত? সিম্পল পিথাগোরাসের সূত্র, যে এখানে আমরা এখন আহ যদি হিসাব করি এভাবে, যে এইটুক 25, তাহলে এটাও 25, আবার এইটাকে বলছি 20, এখানে লিখি যে এটাকে বলছি 20, তাহলে ইউ কত হবে? এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করলে 25 স্কোয়ার সমান 20 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। সো ইউ ইজ ইকুয়াল টু √ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। ঠিক আছে, তার মানে 15। তো স্রোতের বেগ ছিল 15 মিটার পার মিনিট। ওকে, আশা করি সবাই এটা বুঝছো, কারো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। আমাদেরকে বলা হলো যে একটা নদী আছে এখানে, তো এই নদীতে স্রোতের অনুকূলে একটা নৌকা যখন চলে, এদিকে হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ। তো যখন স্রোতের অনুকূলে একটা নৌকা চলে, স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে, তো স্রোতের অনুকূলে যখন চলে তখন নৌকাটার লব্ধি বেগ হয় 12 কিলোমিটার পার আওয়ার। আর যখন স্রোতের বিপরীতে চলে, মানে স্রোতের প্রতিকূলে চলে, একটা নৌকা যখন স্রোতের প্রতিকূলে চলে, তখন দেখা যায় যে তার বেগ হয় 6 কিলোমিটার পার আওয়ার, ওই নৌকার বেগ। কোশ্চেন হচ্ছে, তাহলে এই সেম নৌকাটাই এই নদীতে স্রোত থাকা অবস্থায় যদি ঠিক সোজা এক পার থেকে আরেক পারে যেতে চায়, তাহলে তাকে কত কোণে রওনা দিতে হবে, মানে স্রোতের সাথে কত কোণে রওনা দিতে হবে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা তাহলে একটু ট্রাই করো তো। একটা নৌকা, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে একটা নৌকা যখন কোন একটা নদীতে স্রোতের অনুকূলে যায়, দেখা যায় যে তার লব্ধি বেগ হয় 12 কিলোমিটার পার আওয়ার। সেই একই নৌকাটা যখন স্রোতের বিপরীতে আসে, স্রোতের প্রতিকূলে আসে, তখন নৌকাটার লব্ধি বেগ হয় 6 কিলোমিটার পার আওয়ার। এখন এই সেম নৌকাটাই যদি এক পার থেকে আরেক পারে সোজাসুজি পাড়ি দিতে চায়, তাহলে তাকে কত কোণে রওনা দিতে হবে? সবাই কি কোশ্চেনটা বুঝছি? বুঝে থাকলে এখন একটু এটা বের করার ট্রাই করি।
আচ্ছা, আমি অলরেডি তিনটা অ্যান্সার দেখতে পাচ্ছি। তোমাদের অ্যান্সার আসছে 109.47 ডিগ্রি। সো আমি করে দিই। ঠিক আছে, দেখো যে তোমাদের সাথে মিলে কিনা। তো আমরা ধরলাম যে লেটসে নৌকার বেগ হচ্ছে ভি আর স্রোতের বেগ হচ্ছে ইউ। তো যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন নৌকার লব্ধি বেগ কিন্তু হচ্ছে ভি প্লাস ইউ। আর স্রোতের দিকে যখন যাচ্ছে তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা সমান 12। এটা হচ্ছে এই যে এই কেসটা। আর প্রতিকূলে যখন আসতেছে তখন কিন্তু নৌকা চালাচ্ছে ভি বেগে, কিন্তু স্রোত আবার উল্টা দিকে টানতেছে ইউ বেগে। সো আলটিমেটলি লব্ধি বেগ হবে ভি মাইনাস ইউ, এবং সেই বেগটা হচ্ছে 6। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো 2v ইজ ইকুয়াল টু 18, তাহলে v ইজ ইকুয়াল টু 9, তাহলে u ইজ ইকুয়াল টু 3। ইউ ইজ ইকুয়াল টু 3। আমরা পেয়ে গেলাম নৌকাটার তাহলে প্রকৃত বেগ 9 কিলোমিটার পার আওয়ার, আর স্রোত ওইখানে প্রবাহিত হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। কোশ্চেন হচ্ছে যে তাহলে এখন কত কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাবো। সো এইদিকে হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর এইদিকে হচ্ছে আমার নৌকার বেগ। এখন কোশ্চেন হচ্ছে কত কোণে রওনা দিলে আমরা সোজা অপর পারে পৌঁছাবো। সো আমি ধরে নিলাম যে কোণটা হচ্ছে আলফা, হচ্ছে ভি। সো এখান থেকে লেখা যায় ইউ প্লাস ভি কজ আলফা সমান 0। আর তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই, এরপর তুমি ইউ আর ভি তো বের করছো 9 আর 3, ওই মানগুলো এখানে বসা। সো এটা আসবে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স -3/9, দ্যাট ইজ -1/3। ঠিক আছে, সো ক্যালকুলেটারে দেখি এটা কত আসে। cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, দ্যাট ইজ মাইনাস ইউ হচ্ছে 3, ভি হচ্ছে 9। সো তোমাদের যে অ্যান্সারটা আসছে 109.47 ডিগ্রি, সরি 109.47 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। সবাই কি বুঝতে পারছে এটা? ওকে। আরেকটা কমন সিনারিও, মানে বই সব বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের অঙ্কগুলা বা কলেজের স্যারদের যে ফেভারিট ম্যাথ, সেটা হচ্ছে যে এখানে একটা স্রোত যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, আর নৌকাটা চালাবো হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। মানে যদি স্রোতের থেকে নৌকার বেগ ডাবল হয় তাহলে অ্যান্সারটা মুখে মুখেই বলা যায় যে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। মানে এই উত্তরটা তুমি মনে রাখতে পারো, এমসিকিউতে আসে যেহেতু বেশি। এই উত্তরটা মুখে মুখেই বলতে পারো যে তখন 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। ওই যে একইভাবে যে ইউ প্লাস ভি কজ আলফা সমান 0, আর ইউ হচ্ছে 6, ভি হচ্ছে 12, 6 + 12 কজ আলফা সমান 0, তাহলে কজ আলফা সমান -12। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, মানে কজ ইনভার্স -12। আর সেই মানটা তো আমাদের মুখস্থ 120 ডিগ্রি। ঠিক আছে, সো কখনো যদি দেখো যে স্রোতের বেগের ডাবল দেওয়া, চোখ বন্ধ করে ডাবল এর জন্য, মানে এই ডাবল ভ্যালুর জন্য অ্যান্সার হবে 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। কারো কোনো কনফিউশন আছে? নদী নৌকার ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যেটা করবা যে ওই যে ওয়ার্কশিটে, আমি তো এখানে ধরো 3টার মতো অঙ্ক দেখাইলাম, ওয়ার্কশিটে প্রায় 10টার মতো অঙ্ক আছে। সো এই অঙ্কগুলো নিজেদের করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি একটু আরেকটা অঙ্ক দেখাবো, তারপর পরের টপিকে যাবো। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাই। এগুলো সবই ওয়ার্কশিট থেকে দেখাচ্ছি। সো ধরো বলা হলো যে একটা নৌকার, সরি একটা স্রোতের বেগ নদীর স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার। আর নদীর, সরি নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার, এই যে ডাবল অ্যাঙ্গেল। সো ওইভাবে, সরি ডাবল বেগ ওইভাবে। সো এখন বলা হলো যে আমাদের এই নদীটার প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। প্রস্থ 10 কিলোমিটার। তো তিনটা কোশ্চেনের উত্তর দিতে হবে এখানে।
তিনটা না, মোট দুইটা আমরা দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোন দিকে রওনা দিলে এটা মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দিতে পারবে, মানে মিনিমাম ডিস্টেন্সের জন্য কোন দিকে রওনা দিতে হবে। মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দেওয়ার জন্য কোন দিকে রওনা দিতে হবে। কোন দিকে রওনা দিতে হবে। আচ্ছা বলো তো, মিনিমাম ডিস্টেন্সে পাড়ি হওয়া মানে কি? হ্যাঁ, সোজাসুজি পাড়ি দেওয়া, তাই না? সোজাসুজি পাড়ি দেওয়া। তাহলে আমাদের সেই আগের নিয়ম, এবং এখানে মুখে মুখেই বলা যায় আলফা সমান কত হবে, 120 ডিগ্রি। সিকিউতে আসলে তুমি করে দেখাবা, এমসিকিউতে আসলে ডিরেক্ট উত্তর বলা যায়। আচ্ছা, বি নাম্বার কোশ্চেন হচ্ছে যে এই মিনিমাম ডিস্টেন্সটা কত বলো তো। এই যে মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দিলাম, সেই মিনিমাম ডিস্টেন্সটা কত? প্রস্থের সমান, তাই না? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। আচ্ছা, এরপর আমি বের করতে চাই যে তোমার মিনিমাম, আচ্ছা এই ক্ষেত্রে সময় লাগছে কত, এই মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দেওয়ার জন্য সময় লাগছে কত, কিভাবে বের করবো? ডি ডিভাইডেড বাই ওইদিকে ভি এর উপাংশ, দ্যাট ইজ ভি সাইন আলফা। ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো ডি হচ্ছে 10 কিলোমিটার, আর ভি হচ্ছে 12, সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি। অথবা এভাবে লিখতে পারতাম যে ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমি ভি বলতে এটাকে বোঝাচ্ছি, ইউ বলতে এটাকে বোঝাচ্ছি, এভাবে লিখতে পারতাম। সো 10/12 আর সাইন 120 হচ্ছে √3/2। সো এখান থেকে আসে 5/3√3 আওয়ার্স। 5/3√3 আওয়ার্স। আচ্ছা, এবার ডি নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমরা যদি মিনিমাম টাইমে পাড়ি দিতে চাই তাহলে কোন দিকে রওনা দিব। হ্যাঁ, সো মিনিমাম টাইমের জন্য আমরা সোজাসুজি রওনা দিব। সোজাসুজি পাড়ি দিব, সরি মিনিমাম টাইমের জন্য সোজাসুজি রওনা দিব। আর সেক্ষেত্রে মিনিমাম সময়টা লাগবে কত বলতো, কত সময় লাগবে? কত দূরত্ব ক্রস করতেছে ডি, আর সোজাই যদি রওনা দেই তাহলে ওইদিকে বেগের উপাংশ ভি, সো ডি বাই ভি। আর ডি হচ্ছে 10 কিলোমিটার, ভি হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। সো এখান থেকে আমাদের আসে 5/6 আওয়ার্স। ঠিক আছে, সো মিনিমাম টাইমে পাড়ি দেওয়ার জন্য আমরা সোজাসুজি রওনা দিব এবং এই সময়ের মধ্যে ওই পারে পৌঁছায় যাব। সবাই কি বুঝতে পারছি এটা? আচ্ছা, এখন বলো যে এই ক্ষেত্রে টোটাল দূরত্ব অতিক্রম হবে কত, এই মিনিমাম টাইমের জন্য টোটাল দূরত্ব অতিক্রম হবে কত? তো টোটাল দূরত্ব অতিক্রম হবে, সে যেহেতু সোজা রওনা দিছে, উলম্ব ভাবে ক্রস করলো ডি স্কোয়ার, আর ডান দিকে যাবে ধরলাম এক্স পরিমাণ, তাহলে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রুট। এটা হবে মোট অতিক্রান্ত দূরত্ব। এখন ডি এর মান হচ্ছে 10 কিলোমিটার তার স্কোয়ার, আর ডান দিকে কতটুকু যাবে বলতো? যদি এভাবে সোজাসুজি রওনা দেয় তাহলে ডান দিকে কতটুকু যাবে কিভাবে বের করবো? ইউটি, হ্যাঁ, ডান দিকে ওকে তখন শুধুমাত্র ইউ ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে ইউ ইন্টু টি তার স্কোয়ার। অ্যান্ড আমরা ইউ এর মান জানি, ইউ হচ্ছে 6, আর টি এর মান জানি, টি হচ্ছে 5/6, এত স্কোয়ার। এবার এখান থেকে পাবো √10² প্লাস 5² তার রুট। সো মোট অতিক্রান্ত দূরত্ব হবে এটা, √10² প্লাস 5²। সো তোমরা যেটা করবা যে এই ওয়ার্কশিটে নদী নৌকার যে টোটাল 11টা অঙ্ক আছে, এই অঙ্ক কয়টা নিজেরা বাসায় করে যেগুলো মিল মানে পারবা না সেইগুলো আমাকে একটু দেখাও, ঠিক আছে? প্রথমে উত্তর মিলাবা তোমার আশেপাশের ফ্রেন্ডদের সাথে, মানে এই ব্যাচের অন্য যারা আছে, আর দেন
উত্তরটা যদি না মিলে তখন আমাকে হচ্ছে দেখা, ঠিক আছে? তাহলে আমি করে দেবো। কারো কোনো কোশ্চেন আছে আর? ওকে, ঠিক আছে। তো এখন আমরা এই চ্যাপ্টারে তাহলে নদী নৌকার অঙ্ক দেখে ফেললাম, তারপর হচ্ছে অলমোস্ট প্রায় শেষের দিকে। আমরা এরপরে যেই ইম্পর্টেন্ট একটা মানে অংশ শুরু করব সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস যেখানে আমি হালকা একটু ক্যালকুলাসও শিখাবো ফিজিক্সে, যাতে আমরা ক্যালকুলাস বুঝতে পারি সেজন্য। এবং এই ভেক্টর ক্যালকুলাসে আমরা তিনটা টপিক শিখব। একটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, আর এটাকে বলা হয় কার্ল, আর এটাকে বলা হয় ডাইভারজেন্স। সো এইগুলা কি মিন করে আর কিভাবে বের করে আমরা শিখব। আচ্ছা, ডাইভারজেন্স হচ্ছে আহ, এই যে ডাইভারজেন্স যেটা, এটা দিয়ে আমরা মেজার করতে পারি। আমি আজকে একটু শর্টলি বলি, আমি মানে ডিটেলস আজকে যাব না। ডাইভারজেন্স হচ্ছে যে একটা ভেক্টর, মানে ধরো একটা জায়গায় অনেকগুলো ভেক্টর আছে, তো সেই ভেক্টর গুলো একটা পয়েন্ট থেকে বের হয়ে আসতেছে কিনা বা একটা পয়েন্টে ঢুকতেছে কিনা, মানে একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করতেছে কিনা বা অপসৃত হচ্ছে কিনা, অথবা একটা পয়েন্টে ঢুকতেছে কিনা মানে কনভার্জ করতেছে কিনা বা অনুসৃত হচ্ছে কিনা, সেটা হচ্ছে এই ডাইভারজেন্স দিয়ে মেজার করা যায়। তারপর কার্ল হচ্ছে কোনো জায়গায় কতগুলো ভেক্টর যদি থাকে, সেই ভেক্টর গুলোর কোনো রোটেশনাল টেন্ডেন্সি আছে কিনা, সেটা আমরা কার্ল দিয়ে মেজার করতে পারি। আর গ্রেডিয়েন্ট দিয়ে বোঝায় যে ধরো কোনো একটা জায়গায় অনেকগুলো ভেক্টর আছে, তো এখন আমি কোন দিকে গেলে এই আহ, মানে কোন একটা জায়গা মানে, আচ্ছা ভেক্টর দিয়ে না, এখানে হচ্ছে আরেকভাবে বোঝাই। যে ধরো গ্রেডিয়েন্টের ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমার একটা রুম আছে, এখন এই রুমটায় এক এক জায়গায় টেম্পারেচার এক এক রকম। ধরো কোনো এক জায়গায় এসি আছে, এখন ওই এসির নিচের জায়গাটা খুব ঠান্ডা, কিন্তু আশেপাশে আবার একটু গরম। ঠিক আছে, এক এক জায়গায় তাপমাত্রা এক এক রকম। তাপমাত্রা কি স্কেলার না ভেক্টর? স্কেলার, তাই না? তাপমাত্রা হচ্ছে স্কেলার। তো আমি কোনো এক জায়গায় যদি দাঁড়াই, আমার কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচার ফিল হবে। ধর আমি যদি এইখানে দাঁড়াই, তাহলে আমার কাছে বেশি ঠান্ডা লাগবে। আমি যদি আরো কাছে গিয়ে দাঁড়াই, তাহলে আরো বেশি ঠান্ডা লাগবে। দূরে গিয়ে দাঁড়াই, দেখা যাবে যে আস্তে আস্তে ঠান্ডাটা কম লাগছে। তো এরকম যদি হয় যে কোনো একটা জায়গায় এক একটা পয়েন্টের জন্য তুমি এক একটা স্কেলার ভ্যালু ডিফাইন করতে পারো, যেমন একটা রুমের তাপমাত্রা, এক এক জায়গায় তাপমাত্রা এক একটা তাপমাত্রা কিন্তু স্কেলার, বাট থ্রিডিতে বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা জায়গায় তাপমাত্রা আলাদা আলাদা হতে পারে একটা রুমে। তো গ্রেডিয়েন্ট বলতে বোঝায় ধরো তুমি এখন রুমের কোনো এক জায়গায় আসো, তো ঠিক কোন দিকে গেলে, মানে ওইখান থেকে ধরো তুমি কোনো একদিকে মুভ করবা, ধরো তোমার খুব বেশি গরম লাগতেছে, এখন তুমি জানতে চাও আমি এখান থেকে একটু ডানে যাব নাকি একটু বামে যাব, কোন দিকে গেলে, বা নাকি একটু মাঝামাঝি কোন দিকে যাব, কোন দিকে গেলে আমার তাড়াতাড়ি ঠান্ডা লাগবে। ওই গ্রেডিয়েন্ট দিয়ে ওই ডিরেকশনটা বের করা যায়। ঠিক আছে, জিনিসটাকে আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো একটা পাহাড় আছে, ঠিক আছে, এটা 3D পাহাড়, এরকম থ্রি ডি পাহাড় আছে। আমি ওই পাহাড়টা ধরো কোনো এক জায়গায় আছি, ধরো এখানে আছে, এই এই জায়গায় একটা ঢালু তলে আছে। এখন আমি এখানে বসে জানতে চাই কোন দিকে হাঁটা দিলে আমি দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো, তো সেই ডিরেকশনটা হবে এদিকে। তো গ্রেডিয়েন্ট দিয়ে এই জিনিসটাই বের করে যে আমরা কোন একটা স্কেলার ফাংশন, মানে কোন একটা স্কেলার, মানে এরকম আছে যে কোন একটা জায়গায় অনেকগুলো স্কেলার ভ্যালু আছে, কোন দিকে হাঁটা দিলে আমি সবচেয়ে উঁচা পয়েন্টে পৌঁছাতে পারবো, স্টিপেস্ট অ্যাসেন্ট কোনটা, এটাকে বলা হয় স্টিপেস্ট অ্যাসেন্ট বা সবচেয়ে খারাপ পথ, স্টিপেস্ট অ্যাসেন্ট। তো গ্রেডিয়েন্ট দিয়ে বোঝায় যে আমরা স্টিপেস্ট অ্যাসেন্ট কিভাবে বের করতে পারি, সেটা যে কোন দিকে গেলে আমি তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো। তাপমাত্রা দিয়ে বললে কোন দিকে গেলে দ্রুত আমি তাপমাত্রা
মানে ঠান্ডা লাগা শুরু করবে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে বের করে। আর কার্ল দিয়ে কি বলছি, ভেক্টরের রোটেশনাল টেন্ডেন্সি আছে কিনা সেটা বের করে। তাছাড়া কোন একটা ভেক্টর সংরক্ষণশীল মানে কোন একটা আহ, তোমার ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফিল্ড, আমরা একটা নতুন টার্ম নেক্সট ক্লাসে শিখবো ভেক্টর ফিল্ড। তো কোন একটা ভেক্টর ফিল্ড সংরক্ষণশীল কিনা বা কনজারভেটিভ কিনা সেটাও চেক করা যায় কার্ল। আর ডাইভারজেন্সের ব্যাপারে যেটা বললাম যে কতগুলা ভেক্টর একটা পয়েন্ট থেকে বের হচ্ছে কিনা এরকম, অথবা কোন একটা পয়েন্টের দিকে ঢুকতেছে কিনা সেইটা আমরা বের করতে পারি এই ডাইভারজেন্সের মাধ্যমে। বুঝতে পারছি? তো ভেক্টর ক্যালকুলাস পড়ার আগে আমি তোমাদেরকে একটু বেসিক ক্যালকুলাস শেখাবো। ঠিক আছে, মানে ফিজিক্সে কিভাবে ক্যালকুলাস রেলেভেন্ট, এন্ড ফিজিক্সে আমরা ক্যালকুলাস দিয়ে কি কি বের করতে পারি এবং কিভাবে ইউজ করতে হয়, বেসিক কিছু ফর্মুলা আমরা শিখব। আমরা ম্যাথের মতো অত বেশি শিখাবো না, বাট ফিজিক্স পড়তে যতটুকু লাগে ততটুকু ক্যালকুলাস আমরা শিখবো। আর এটা আমরা নেক্সট দিন করব। আর হচ্ছে এই ভেক্টর ক্যালকুলাসে আমরা শুধু মানে একদম অর্ডিনারি ক্যালকুলাস, আমরা ইভেন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে বিভিন্ন জিনিস বের করবো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা এই কলেজ লাইফে যে ক্যালকুলাস করি বা যেই ডিফারেন্সিয়েশন করি সেগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে একটু আলাদা। তো আমরা এই ভেক্টর ক্যালকুলাস পড়ার সময় সেই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে সেটা শিখবো। এবং এই গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স তিনটা বের করার জন্য একটা অপারেটর আছে যেটাকে এরকম ডেল চিহ্নর মতো দেখায়। ঠিক আছে, ডেল। আর এটা আবার একটা ভেক্টর, এবং এই চিহ্নটাকে বলা হয় ন্যাবলা অপারেটর। এটাকে বলা হয় ন্যাবলা অপারেটর। তো এই ন্যাবলা অপারেটরের সাহায্যে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স বের করা যায়। আমরা শিখবো সেগুলো কিভাবে বের করে। বাট এই ন্যাবলা অপারেটরটার পরিচয় দেই, যে ন্যাবলা অপারেটরটার চেহারা হচ্ছে দেখতে এরকম: ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ। ওকে, এটা একটা ভেক্টর, এর জন্য এখানে আই ক্যাপ জে ক্যাপ আছে। আর এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের চিহ্ন। এগুলো কি মিন করে আমরা নেক্সট দিন বোঝাবো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, ঠিক আছে, আমরা ফিজিক্স আজকে তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন এখান থেকে কন্টিনিউ করবো।